এই বৈশিষ্ট্যগুলো অধিকাংশই মাতৃতান্ত্রিক বা মাতৃডিম্বাণু গঠনের উপর ভিত্তি করে নির্ভরশীল হয়। এই জন্য এই বৈশিষ্ট্যগুলো আমরা বলি নন মেন্ডেলীয় বংশগতি। এবং রেসিপ্রোকাল ক্রসে মেন্ডেলের ন্যায় এদের অনুপাত পাওয়া যায় না। আমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি দুইটা ভাগে ভাগ করে, একটা প্রকৃত কোষের ক্ষেত্রে, একটা আদি কোষের ক্ষেত্রে। আমরা প্রথমে প্রকৃত কোষের ক্ষেত্রে আসি। প্রকৃত কোষের ক্ষেত্রে মাতৃতান্ত্রিক উত্তরাধিকার আমরা শামুকের খোলকের পেশের গঠনের কথা আমরা এখানে আলোচনা করতে পারি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শামুকের খোলকের পেশের গঠনের উত্তরাধিকার। দেখো আমরা এখানে মেনলি লিমনিয়া একটি প্রজাতির শামুকের খোলকের পেশ নিয়ে আসছি। আমরা জানি যে শামুকের খোলকের পেশ দুই ধরনের হয়, ডেক্সট্রাল বা ডানাবর্ত, সিনিস্টাল বা বামাবর্ত। স্বভাবতই ডেক্সট্রালটি প্রকট এবং সিনিস্টালটি প্রসন্ন হয়। বিজ্ঞানীরা দেখলেন যে এই জাতীয় ডেক্সট্রাল এবং সিনিস্টাল বা সিনিস্টাল ডেক্সট্রাল মধ্যে ক্রস করার পরে মেন্ডেল অনুপাত না এসে ভিন্ন এক বৈশিষ্ট্যের আবির্ভাব হলো, যা মেন্ডেলের সাথে কখনোই সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন এখানে বিজ্ঞানীরা আমরা একটা ক্রস দেখিয়েছি, যে দেখো এখানে প্যারেন্ট যেটা নিচ্ছি আমরা ডেক্সট্রাল, এটা ছিল দেখো ফিমেল এবং সিনিস্টাল ছিল মেল, অর্থাৎ ডেক্সট্রাল ডানাবর্ত এবং সিনিস্টাল বামাবর্ত। ডেক্সট্রালটা আমরা এটা প্রকার ধরি কার উপরে, সিনিস্টালের উপরে। এটা লিমনিয়ার উদাহরণ ব্যবহার করছি। দেখো এখন এর ফলে আমরা পেলাম ডেক্সট্রাল, এখানে পেলাম আমরা ডেক্সট্রাল। এখন দুটোর মধ্যে আমরা আবার ক্রস করে আমরা দেখলাম যে F2-তে আমরা সবগুলো ডেক্সট্রাল পেলাম। কিন্তু যদি এখানে মেন্ডেলীয় রীতি অনুসরণ করা হতো, তাহলে এখানে দেখো এখানে হেটেরোজাইগাস আছে, এই যে চারটা ছিল এর এক ভাগ সিনিস্টাল হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে সবগুলো ডেক্সট্রাল হয়েছে। এবং পরবর্তীতে F3-তে আমরা দেখলাম যে ডেক্সট্রাল সিনিস্টাল। একইভাবে যখন আমরা রেসিপ্রোকাল ক্রস করলাম, দেখো ডেক্সট্রাল সিনিস্টাল ক্রস ডেক্সট্রাল। এর ফলে আমরা জিনোটাইপ লিখছি ডেক্সট্রাল, বাট আমরা ফিনোটাইপ লিখছি সিনিস্টাল। এইখানেই বিজ্ঞানীদের প্রশ্ন ছিল যে কেন এটা সিনিস্টাল হলো, ডেক্সট্রাল না হয়। দেখো F1 ক্রস F1 অল ডেক্সট্রাল, যদি এখানে সিনিস্টালের বৈশিষ্ট্য ছিল। F3-তে আমরা দেখলাম ডেক্সট্রাল সিনিস্টাল। এখানে এই বংশগতিতে যে বৈশিষ্ট্য সেটা লক্ষ্য করলাম, এখানে প্যারেন্টের যেটা আমরা স্ত্রী বা মাতা বলছি, তার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে হয়, যেটা আমি কিছুক্ষণ পূর্বেই তোমাদেরকে অভিহিত করলাম যে যখন ডিম্বাণু তৈরি হয় তখন তার ভিতরে কিছু এমআরএনএ থেকে যায়, যেগুলো বৈশিষ্ট্য প্রকাশের সমর্থন। নিউক্লিয় বৈশিষ্ট্য প্রকাশের পূর্বে এই বৈশিষ্ট্য প্রকাশিত হয়, এবং সেটা ডিম্বাণু অবশ্যই স্ত্রী বা মাতৃদেহ থেকে আসে, সেই জন্য মাতৃ বৈশিষ্ট্য সেখানে কি প্রকাশ পায়। একইভাবে তোমরা দেখো সিনিস্টাল এবং ডেক্সট্রাল আমি ক্রস করলাম, মা ছিল সিনিস্টাল, ফলে মায়ের বৈশিষ্ট্য ফলে প্রকাশ পেয়েছে, যদিও তার জিনোটাইপ কেমন ছিল, ডেক্সট্রাল টাইপ। এরপর এই বংশগতির আরেকটা অন্যতম বৈশিষ্ট্য, F2-তে আমরা কিন্তু মেন্ডেলীয় কোনো অনুপাত এখানে পাই নাই। F2-তে সবগুলো ডেক্সট্রাল হয়ে গেছে, সবগুলো ডেক্সট্রাল। কিন্তু F3-তে আমরা আবার দেখলাম যে সেখানে 3 ভাগ ডেক্সট্রাল, 1 ভাগ কি সিনিস্টাল। অর্থাৎ এক বংশের পরে সাধারণত এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী এমআরএনএ দ্বারা কি হয়, নির্ধারিত হয়। তাহলে এইখানে আমরা দেখলাম যে মেন্ডেলীয় ক্রোমোজোমের যে আমরা জানি বৈশিষ্ট্য প্রকার থাকা সত্ত্বেও মাতৃতান্ত্রিক উত্তরাধিকারের মাধ্যমে এটি মেন্ডেলের যে অনুপাত বা মেন্ডেলের যে জিনোটাইপিক যে ক্রিয়া, সেটা এখানে কি বহাল থাকেনি। এই জন্য আমরা এই যেহেতু ডিম্বাণু সাইটোপ্লাজমে ছিল এমআরএনএ, এই জন্য আমরা একে বলি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। এবং যেহেতু এইটা মূলত ভূমিকা রাখে মা বা স্ত্রী দেহের ডিম্বাণু, এই জন্য আমরা একে বলছি মাতৃতান্ত্রিক উত্তরাধিকার। তোমরা এখানে দেখলে যে একটা বিশেষ ধরনের বংশগতি, যেখানে মেন্ডেলীয় বৈশিষ্ট্যের সাধারণত মেন্ডেলীয় নিয়ম মেনে প্রকাশিত হয় না। আমরা আরো কয়েকটি বৈশিষ্ট্য দেখি। দেখো আমরা কোষীয় অঙ্গাণুবাহিত উত্তরাধিকার, এখানে প্লাস্টিডের কথা আমরা বলছি, এটা মূলত সন্ধ্যামণি যে ফুলের ক্ষেত্রে আমরা এইটা বা সন্ধ্যামণি ক্লাব যে উদ্ভিদ আছে ফুল, সেটার থেকে আমরা উদাহরণটা ব্যবহার করছি। এটাই কিন্তু প্রথম আবিষ্কৃত সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। দেখো আমরা এখানে এতে ক্রস দেখাচ্ছি, যে
এখানে মাতা ছিল গ্রিন এবং পিতা ছিল গ্রিন পেল আর ভ্যারিগেটেড, বিচিত্র বর্ণের, সবুজ বা হালকা বর্ণের বা বিচিত্র বর্ণের। দেখো F1 কিন্তু আমরা অনলি গ্রিন পেয়েছি, অনলি গ্রিন। বিতে দেখো আমরা আরেকটা ক্লজ দেখিয়েছি, সেখানে আমরা ব্রাঞ্চ পেয়েছি পেল, ব্রাঞ্চ পেয়েছি গ্রিন পেল আর ভ্যারিগেটেড। দেখো যেহেতু মাথা পেল ছিল বা হালকা সাদা বা সাদা বর্ণের, এখানে দেখলাম F1 আমরা পেল পেলাম। সিতে আমরা গিয়ে ব্রাঞ্চ আমরা ভেরিগেটেড নিলাম এবং ব্রাঞ্চ গ্রিন নিলাম, পেল আর ভেরিগেটেড। দেখো সিতে গিয়ে আমরা F1 আমরা বিচিত্র বর্ণের পাচ্ছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে সঞ্চালিত হয়। এটা আমরা যে সন্ধ্যামণি ফুল আমরা দেখি, এর শাখা সাধারণত 3 ধরনের হয়। আমরা 1 নম্বর শাখাকে বলি ক্লোরোপ্লাস্ট সম্পন্ন পাতা বা শাখা প্রশাখা, যেগুলো সবুজ বর্ণের হয়, ক্লোরোফিল বিহীন সাদা বা পেল হয়, এবং চিত্র বিচিত্র বা সাদা ছোপযুক্ত পাতা বা শাখা প্রশাখা। সাধারণত ক্লোরোফিল যে পিগমেন্ট আমরা জানি সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। তো লিউকোপ্লাস্ট সালোক সংশ্লেষ সম্পাদনে অসমর্থ হওয়ার কারণে সাধারণত এরা ক্লোরোপ্লাস্টের উপরে কি নির্ভরশীল। বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন যে এখানে যে সবুজ শাখার ফুল থেকে পোলেন প্যারেন্টের জিনোটাইপ এবং ফেনোটাইপ নির্বিশেষে শুধু সবুজ অপত্য অংশ হয়। সাদা বীজ থেকে সৃষ্ট শুধু মারা যায় এবং এরা সব সাদাই হয়, কারণ যেহেতু ক্লোরোফিল থাকে না, এরা খাদ্য তৈরি করতে পারে না। কিন্তু চিত্র বিচিত্র যখনই আমরা ক্রস করি, সেখান থেকে চিত্র বিচিত্র বর্ণে পাওয়া যায়। এই সব থেকে কি প্রণীত হয় সেটা আমরা একটু দেখি। এই ক্রসগুলো থেকে যেগুলো পেলাম সেটা আমরা একটু দেখাই। দেখো এখানে আমরা একটা উদ্ভিদ সন্ধান দেখছি। এখানে দেখো ভেরিগেটেড যেটা বলছি বর্ণের, আমরা হোয়াইট ব্রাউন দেখছি এবং গ্রিন দেখছি। এই জাতীয় যদি ফুলের মধ্যে আমরা ক্রস করি, সেক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা আমরা দেখলাম, যে যখনই আমরা গ্রিন গ্রিন করলাম, দেখো মাথা গ্রিন ছিল বিধায় সেখানে F1 গ্রিন হয়েছে। একইভাবে মাথা যখন পেল বা সাদা ছিল তখন পেল হলো, আর সিটি যখন ভেরিগেটেড F1 ভেরিগেটেড হলো। তাহলে এখানে লক্ষণীয় যে এই যে মাথার যে ডিম্বাণু, সেই ডিম্বাণু যে প্লাস্টিক ছিল, সেই প্লাস্টিকের ধরন অনুযায়ী কিন্তু F1 বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এখানে কিন্তু নিউক্লিয় বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি, কারণ সবুজের সাথে সবুজ ক্রস করলাম, সবুজ পেলাম। একইভাবে সাদা বা পেল ক্রস করে সাদা পাচ্ছি, এবং আমরা চিত্র বিচিত্রের সাথে ক্রস করতে পারে আমরা এখানে ভেরিগেটের সাথে যদি আমরা গ্রিন বা সাদা বা যাই ক্রস করি না কেন, এর ফলে আমরা গ্রিন পেল বা ভেরিগেট পাচ্ছি। এর কারণ হচ্ছে যে এইখানে মাতৃ যে ডিম্বাণুতে, সেই ডিম্বাণুতে যে প্লাস্টিক থাকে সেগুলো সঞ্চালিত হয় এবং বৈশিষ্ট্যটি সেভাবে প্রকাশিত হয়। তাহলে এই বৈশিষ্ট্যটি আমরা সন্ধ্যামণি বা করকলাপ ফুলের যে চিত্র বিচিত্র আমরা বর্ণ পেলাম, এই বৈশিষ্ট্যটি কিন্তু নির্ভর করলো, আমরা দেখলাম নিউক্লিয় ডিএনএর উপরে নয়, এটা মূলত প্লাস্টিকের উপরে। কার উপরে? প্লাস্টিকের। আমরা এই ঘটনাকে বলি কোষীয় অঙ্গনের বাহিত উত্তরাধিকার, এবং মেনলি এটা প্লাস্টিক গুলো থেকে উদ্ভিদের ক্ষেত্রে। আমরা আরেকটা বৈশিষ্ট্য তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। তোমরা ওয়াটার ফিলি নাম শুনছো এবং ফ্লোয়ার মাঝে চক্ষু বর্ণ। দেখো এখানে আমরা দেখলাম যে এটিও আমরা বলি নন মেন্ডেলীয় হাইপোথিসিস। সেখানে দেখো যে মাতা ছিল নন পিগমেন্টেড এবং পিতা ছিল পিগমেন্টেড, চোখের বর্ণ। এটা আমরা সাধারণত ধরে নিই যে ক্যাপিটাল এ জিন এটা প্রকার জিনের জন্য দায়ী, এবং কালো প্রকার জিন এবং কালো বর্ণের চক্ষুর জন্য দায়ী। এই জিন বিশেষ ধরনের রঞ্জক আমরা জানি কাইনিউরেলিন তৈরি করে, যা কালো বর্ণ দেখায়। একইভাবে এর প্রথম অ্যালিল এ পিগমেন্ট তৈরি করতে পারে না। আমরা যখন একটা নন পিগমেন্টেড ওয়াটার ফিলির সাথে পিগমেন্টেড ওয়াটার ফিলির ক্রস করলাম, আমরা নন পিগমেন্টেড এবং পিগমেন্ট 1:1 পেলাম। আমরা বি ক্রসে দেখলাম পিগমেন্টেড ক্রস নন পিগমেন্টেড, সেখানে পিগমেন্টেড দেখলাম এবং পিগমেন্টেড লার্ভা স্টেজ দেখলাম। মজার ঘটনা যে এই লার্ভাগুলো পিগমেন্ট থাকলে পরেও এদের বয়সের সাথে সাথে এরা সাধারণত হালকা বর্ণের হয়ে যায়। বয়সের সাথে সাথে এগুলো হালকা বর্ণের হয়ে যায়, কারণ তখন ওই সাইটোপ্লাজমিক জিনের আর ভূমিকা থাকে না। এজন্য আমরা এই যে আমরা বললাম যে কাইরোলিন সকল লার্ভায় যখন প্রবেশ করে,
তখন তার বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং এই কাইনেটিন সরবরাহ নিশ্চিত হয়ে গেলে পরে এটা আবার দেখা যায় ক্রমশ হালকা বাটন ধারণ করে। একটা বৈশিষ্ট্য প্রকাশ করার পরে বৈশিষ্ট্য আস্তে আস্তে বিলীন হয়ে গেল, যেটা সাধারণত ক্রোমোজোমে হয় না। এটি একমাত্র সম্ভব সাইটোপ্লাজমের মাধ্যমে। এটুকু আমরা সাধারণত সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলি এবং এটা ওয়াটার ফ্লি বা ফর মতো চক্রবর্ণের ক্ষেত্রে আমরা এটা দেখি। এই বৈশিষ্ট্য সাধারণত এপিমেরাল ম্যাটারনাল প্রভাব নির্দেশ করে। এপিমেরাল ম্যাটারনাল যে ঘটে সেটা নির্দেশ করে। তাহলে প্রথমে আমরা দেখলাম শামুকের ফলকের প্যাটার্ন, সেখানে ডানাবর্ত বামাবর্ত পেলাম, এরপর আমরা সন্ধ্যামণি বা ফোরক দেখলাম, তারপরে ওয়াটার ফিলি এবং ফর্মওয়ার্ম দেখলাম। এরপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য আরোপ করবো ভুট্টা ছিল ভুট্টার আয়োজক জিনের ম্যাটারনাল বংশগতি। এইটা একটা আমরা বলে নিই। দেখো এক্ষেত্রে আমরা যে ক্রসগুলো আগে সেগুলো দেখে নিই। এ ক্রস করছে গ্রিন এবং আয়োজক, বি দেখো আয়োজক এবং গ্রিন, এবং সিতে স্ট্রাইপ বা ডোরা কাটা গোল ক্রস আমরা বললাম গ্রিন। এইটা একটু আমরা ব্যাখ্যা করে নিই। আমরা জানি বিজ্ঞানী রোডিস 1946 খ্রিস্টাব্দে আয়োজক নামক একটি জিন শনাক্তকরণ করেন। জিনটি ক্রোমোজোমের 7 নম্বর ক্রোমোজোমে অবস্থিত এবং এই জিনের প্রকট অবস্থা আমরা যদি বলা হয় যে বলি বলি, উদ্ভিদের পাতা সবুজ বর্ণ হয়। আমরা বললাম যে আয়োজিক জিনের এই জিনটির প্রকট অবস্থার কারণে উদ্ভিদের পাতা সবুজ বর্ণ হয় এবং প্রসন্ন অবস্থা পাতার বর্ণ ডোরা কাটা বা স্ট্রাইপড হয়। ডোরা কাটা পাতার স্ত্রী উদ্ভিদের সাথে স্বাভাবিক সবুজ পাতার উদ্ভিদের ক্রসে F1 এ সকল উদ্ভিদ সবুজ বা ডোরা কাটা হয়। রেসিপ্রোকাল ক্রস যখন আমরা করি, অর্থাৎ প্রথম যে ক্রস করলাম তার ঠিক উল্টাটা, তখন আমরা দেখি যে ডোরা কাটার সাথে যখন পুরুষ উদ্ভিদের ক্রসে F1 ধরুন সবুজ উদ্ভিদ পাওয়া যায়, ডোরা কাটা পাতা এবং সাদা পাতার বদল উদ্ভিদ সৃষ্টি হয়। এই ধরনের জেনোটাইপ যুক্ত পাতা যখন বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন তা থেকে ধরে নেওয়া হয়ে থাকে যে এই ধরনের পার্থক্য বিভিন্ন ধরনের প্লাস্টিকের উপস্থিতির কারণে ঘটে থাকে। যেহেতু প্লাস্টিক বর্ণ নির্ধারক, এই জন্য এই বৈশিষ্ট্য আমরা বলি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। দেখো আমরা এখানে গ্রিন ধরছি, এখানে আয়োজক ধরছি। যেহেতু এখানে মাতৃতান্ত্রিক ছিল গ্রিন, আমরা এখানে গ্রিন পেয়েছি। বিতে আয়োজক ছিল, দেখো গ্রিন পেয়েছি। আয়োজক গ্রিনের মধ্যে ক্রস করে আমরা গ্রিন পেলাম, হোয়াইট পেলাম, স্ট্রাইপ পেলাম। কারণ এটা নির্ভর করে প্লাস্টিকের উপরে ভিত্তি করে। কারণ আয়োজক জিন সবুজ বর্ণ হয় এবং এটি যখন আমরা দেখলাম যে ক্রস করলাম, তখন প্লাস্টিকের উপস্থিতির কারণে এটি গ্রিন, হোয়াইট বা স্ট্রাইপ হলো। একইভাবে স্ট্রাইপ এবং গ্রিনে ক্রস করলাম, আমরা গ্রিন সব রকমের উদ্ভিদ কি পেলাম। এটাকে আমরা বলি ভুট্টার আয়োজকের ম্যাটারনাল বংশগতি। কারণ এখানেও কিন্তু মায়ের উপরে নির্ভরশীল। মায়ের ডিম্বাণুতে কি পরিমাণ প্লাস্টিক থাকে তার উপরে ভিত্তি করে, কোন ধরনের প্লাস্টিক থাকে। আমরা আর একটি বৈশিষ্ট্য আলোচনা করবো এখন প্রকৃত কোষের ক্ষেত্রে, এন্ডোসিম্বায়ন এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তোমরা এটা জানো যে প্যারামিসিয়ামের সংশ্লেষণ বা কনজুগেশন তোমরা পড়ছো, ফার্স্ট ইয়ারে পড়ছো। সেখানে আমরা কনজুগেশনে জানি যে দুইটা ভিন্ন স্ট্রেইনের প্যারামিসিয়াম সাময়িকভাবে অবস্থান করে এবং তাদের মধ্যে কনজুগেশন নালী হয় এবং নিউক্লিয় বস্তু বিনিময় করে। এ সময় যদি কনজুগেশন দীর্ঘক্ষণ হয়, সেক্ষেত্রে আমরা জানি সাইটোপ্লাজমের বস্তু কি হয়, সেখান থেকে দেখা যায় যে একটা থেকে আরেকটা প্যারামিসিয়ামে স্থানান্তরিত হয়। ফলে সাইটোপ্লাজমে বিদ্যমান বৈশিষ্ট্যগুলো পরবর্তী দেখা যায় নতুন স্ট্রেনের ভিতরে সঞ্চারিত হয়। আমরা এটা আমরা একটু দেখে নিই যে কিভাবে এখানে এই প্যারামিসিয়ামের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো সাইটোপ্লাজমের মাধ্যমে এক বংশ থেকে আরেক বংশে যায়। বিজ্ঞানী টি.এম. সোনবর্ন প্যারামিসিয়াম অরিলিয়ার একটি স্টেইন আবিষ্কার করেন, যাকে তিনি ঘাতক স্টেইন বলেন। কারণ এই ঘাতক স্টেইন প্যারামিসিন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ উৎপন্ন করে। প্যারামিসিন পানিতে দ্রবণীয় এবং দহনশীল এবং অন্য স্টেনে প্রবেশ করলে সেই স্টেন মারা যায়। তাহলে আমরা বললাম যে আমরা যে পরীক্ষণটা এখন দেখব, এটা বিজ্ঞানী সোনবর্ন, উনি প্যারামিসিয়াম অরিলিয়ার একটি স্টেন আবিষ্কার করেন, যে স্টেন করে কিলার নাম দেন। কারণ
এরা প্যারামিথিন নামক এক জাতীয় বিষাক্ত পদার্থ উৎপন্ন করে এবং এই প্যারামিথিন পানিতে দ্রবণীয় এবং দাহনশীল, ফলে অন্য স্তরে প্রবেশ করলে সে মারা যায়। মৃত্যুবরণকারী স্টেনকে বলা হয় সেনসিটিভ বা সংবেদনশীল। সাইটোপ্লাজমে উপস্থিত বিশেষ এক ধরনের কণা, যার নাম কাপ্পা কণা। এই কাপ্পা কণার উপরে প্যারামিথিনের উৎপাদন নির্ভরশীল। দেখো তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ যে এখানে কিলার একটা আমরা স্টেন নিছি আর সেনসিটিভ একটা স্টেন নিছি। কিলার স্টেনের ভিতরে বিশেষ ধরনের পদার্থ আছে যাকে আমরা কাপ্পা কণিকা বলি। এই কাপ্পা কণিকাগুলো প্যারামিথিন জাতীয় বিষাক্ত পদার্থ উৎপন্ন করতে পারে। যেহেতু এই প্যারামিথিনের দ্বারা যে সমস্ত স্টেনগুলো মারা যায় আমরা সেনসিটিভ বলি। তাহলে আমরা একটা কিলার এবং একটা সেনসিটিভ নিয়ে আমরা এখন এখানে কনজুগেশন করাবো। দেখো কিলারের বৈশিষ্ট্যকে আমরা সাধারণত প্রকার ধরি এবং সেনসিটিভকে প্রসন্ন ধরি। এই কাপ্পা কণিকাগুলো থাকে এই প্যারামিথিনের সাইটোপ্লাজমে। কাপ্পা কণিকাগুলো আমরা বিজ্ঞানীরা দেখছে যে এই কাপ্পা কণা প্রকৃতপক্ষে 0.4 মাইক্রোমিটার দীর্ঘ এক ধরনের সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এই জন্য আমরা যেহেতু কোষের মধ্যে মিথস্ক্রিয়া বিষয় ব্যাকটেরিয়া থাকে, আমরা এই ব্যাকটেরিয়াগুলোকে এক কথায় বলি এন্ডোসিম্বায়ন্ট। এই এন্ডোসিম্বায়ন্ট ব্যাকটেরিয়া দেখা যায় ঘাতক স্টেইনের 20% কাপ্পা ব্যাকটেরিয়ার আরবরি সম্পন্ন একটি রিফ্র্যাক্টাইল প্রোটিন বহন করে, তাদেরকে বলা হয় ব্রাইট। টক্সিক ভাইরাল প্রোটিন এবং প্যারামিথিন সংশ্লেষ নিয়ন্ত্রণকারী ভাইরাস দ্বারা এরা সংক্রমিত হয় এবং একটি ঘাতক প্যারামিথিয়ামে শতাধিক কাপ্পা কণা থাকতে পারে। এই কাপ্পা কণার উপস্থিতি আমরা যখন থাকে তখন আমরা তাকে প্রকার ধরি এবং একে আমরা ক্যাপিটাল কে তে লিখছি। এখন এখানে দুটো ক্লাস আছে, তোমরা দেখো। আমরা একটা ক্লাসে দেখো যেটা কিলার এবং সেনসিটিভ, যখন কনজুগেশনটাতে ভেঙে গেল আমরা প্রত্যেকটা প্যারামিথিনকে এক্স কনজুগেন্ট বলি। এক্স কনজুগেন্টের আমরা দেখলাম যে ফিনোটাইপ কে এবং কে, এখানে দেখো কি হয়েছে, যখন ফিউশন হয়, বিভাজনের মতো বিভাজন হয়, তখন দেখো আমরা জিনোটাইপ পেলাম কে আর কে। এরা কিন্তু কিলার, কিন্তু এখানে দেখলাম আমরা এখানে যেটা সেনসিটিভ এসে তারা বোথ আর সেনসিটিভ। কিন্তু পরবর্তী ক্লাসে আমরা খেয়াল করা উচিত, আরেকটা যে ক্লাস দেখিয়েছি সেখানে কিলার এবং সেনসিটিভ, সেখানে আমরা কিলার পেলাম এবং ফিউশনের মাধ্যমে আমরা আবার কিলার পেলাম। এটা প্রথমটা কিন্তু আমরা সেনসিটিভ পেয়েছিলাম। তাহলে এখানে ব্যতিক্রমটা কি? এখানে বলা হচ্ছে যদি কনজুগেশন দীর্ঘ সময়ের জন্য হয়, সেক্ষেত্রে কিলার থেকে সেনসিটিভের মধ্যে কাপ্পা কণিকা প্রবেশ করে, ফলে কাপ্পা কণিকা প্যারামিথিন উৎপাদন করে এবং যার ফলে তারা পরবর্তীতে মারা যায়। যদি দীর্ঘক্ষণ কনজুগেশন না হয় তাহলে সাইটোপ্লাজমীয় বস্তু একটা আদান প্রদান হয় না। তাহলে আমরা প্রথম যেটা দেখিয়েছি এখানে কনজুগেশনের সময় ছিল কম, কিন্তু পরবর্তী ছিল এটা দীর্ঘক্ষণ কনজুগেশন ছিল, ফলে প্রথম ক্লাসে যেটা সেনসিটিভ হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্লাস সেখানে আমরা পেলাম কিলার। তাহলে এই যে কিলার হলো সেনসিটিভটা, আমরা আগেই বললাম যে প্যারামিথিন পানিতে দ্রবণীয় ব্যবনশীল এবং অনিষ্ট থেকে ঢুকতে পারে। প্যারামিথিন কি উৎপন্ন করে? কাপ্পা কণিকা। কাপ্পা কণিকা প্যারামিথিন উৎপন্ন করার ফলে পরবর্তী দেখলাম যে ফিউশনে যারা যে সমস্ত আপত্তি আসলো সেগুলো কি হলো? কিলার হলো। কখন? যখন দীর্ঘ মেয়াদি আমরা দেখলাম যে সেখানে কনজুগেশনটা ঘটতে থাকবে। কম সময় ঘটলে কিন্তু কাপ্পা কণিকার স্থানান্তর হয় না। এ থেকে বিজ্ঞানীরা সন্ধান দেখলেন যে কাপ্পা কণিকার মাধ্যমে কি হয়, একটা বংশ থেকে মানে একটা স্টেন থেকে আরেকটা স্টেনে কি বৈশিষ্ট্যের স্থানান্তর হয়। উনি এই বৈশিষ্ট্যটিকে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বললেন এবং এর কারণ হিসেবে ব্যাখ্যা করলেন এটা এন্ডোসিম্বায়ন্ট ব্যাকটেরিয়ার কারণে কি হয়ে থাকে। কারণ আমরা দেখলাম যে প্যারামিথিয়ামের যে কিলার প্যারামিথিয়ামের যে কাপ্পা কণিকা আছে সেই কাপ্পা কণিকারই মূলত এন্ডোসিম্বায়ন্ট ব্যাকটেরিয়া। ফলে এন্ডোসিম্বায়ন্ট ব্যাকটেরিয়া বৈশিষ্ট্যের উত্তরাধিকারী ভূমিকা পালন করে। আমরা ড্রসোফিলা সিগমা ভাইরাসের একটু কথা বলি। তোমরা আরেকটি বৈশিষ্ট্য এখানে বললাম, এই ড্রসোফিলা সিগমা ভাইরাস দেখা যায় যে এটা বিজ্ঞানী হেরিচার এবং টিজার পর্যবেক্ষণ করেন যে ড্রসোফিলা মেনোস্টারের কোনো স্ট্রেন কার্বন ডাইঅক্সাইডের প্রতি অতি উচ্চ মাত্রায়
সংবেদনশীল। এখন এই যে সংবেদনশীল আমরা বললাম, যেগুলো সংবেদনশীলতা প্রদর্শন করে সেগুলোকে আমরা বন্য টাইপ স্ট্রেন বলি। তাহলে বিজ্ঞানীরা কি বললেন যে ড্রসোফিলার কোনো স্ট্রেন তারা কার্বন ডাই অক্সাইডের প্রতি অতিরিক্ত মাত্রায় সংবেদনশীল। এই যে সংবেদনশীল এগুলোকে তারা বন্য স্ট্রেন বললেন এবং অধিক সময় যাদেরকে কার্বন ডাই অক্সাইডে রেখে দিয়ে দেওয়া হয় সাধারণত এদের চিরস্থায়ী কোনো ক্ষতি হয় না। কিন্তু যারা সংবেদনশীল স্ট্রেন স্বল্প সময়ের জন্য যদি রাখা যায়, দেখা যায় যে এদের ওই পরিবেশে দেহ অসহায় হয়ে পড়ে এবং আরোগ্য লাভ করতে পারে না, অনেক সময় মারা যায়। এই বৈশিষ্ট্য, এই যে অতিরিক্ত একই ধরনের একই প্রজাতির সদস্যের মধ্যে যে ভিন্নতা হলো, এই ভিন্নতাগুলোকে আমরা একটাকে বললাম বন্য স্ট্রেন, একটাকে বললাম সেন্সিটিভ স্ট্রেন। সাধারণত বন্য স্ট্রেন কার্বন ডাই অক্সাইড সহনশীল, কিন্তু সেন্সিটিভ যে স্ট্রেনটা সেটা কার্বন ডাই অক্সাইড সহনশীল নয় এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষায় দেখা গেছে যে সংবেদনশীল যারা আছে সিগমা নামক একটা সংক্রামক ডিএনএ ভাইরাসের উপর নির্ভর করে, যা কার্বন ডাই অক্সাইড সংবেদনশীল ড্রসোফিলাতে পাওয়া যায়। এই যে ড্রসোফিলাতে যেটা সংবেদনশীল, সেখানে বলা হলো যে একটি সিগমা নামক সংক্রামক ভাইরাস থাকে। এই ভাইরাসটি কার্বন ডাই অক্সাইডের প্রতি সেন্সিটিভিটি দেখায়, যা এই ড্রসোফিলা সাইটোপ্লাজমে পাওয়া যায়। এই সংক্রমণ কণাগুলো সাধারণত অধিকতর পরিমাণে সাইটোপ্লাজম সম্পন্ন ডিম্বাণুর মাধ্যমে পরবর্তী বংশধরে সঞ্চালিত হয়। সংবেদনশীল মাসিদ আমরা দেখেছি যে স্বয়ংঘটিত কার্বন ডাই অক্সাইড সংবেদনতা সৃষ্টি হয়। তাহলে এই সংবেদনশীলতার মূলে আমরা দেখলাম বিশেষ এক ধরনের কণিকা, তাকে আমরা সিগমা বললাম, মূলত সিগমা ভাইরাস। ড্রসোফিলা সিগমা ভাইরাসের দ্বারাও কার্বন ডাই অক্সাইডে আমরা দেখলাম দু ধরনের স্ট্রেনের সৃষ্টি হয়, একটি ক্ষতিগ্রস্ত হয়, একটি ক্ষতিগ্রস্ত হয় না। এখন আমরা এতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতি কোষে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বিশেষ উত্তরাধিকার দেখলাম। আমরা এখন আদি কোষের মধ্যে কিভাবে এই সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বা বহির্নির্গত উত্তরাধিকার ঘটে সেটা আমরা একটু আলোচনা করি। তোমরা লক্ষ্য করো যে ব্যাকটেরিয়াতে এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ থাকে, তাকে আমরা বলি প্লাজমিড। এই গোলাকার বা বৃত্তাকার ডিএনএটির অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমরা জানি এরা সংবেদনশীল, অ্যান্টিবায়োটিক প্রতি রেজিস্ট্যান্স প্রদর্শন করে, এবং তোমরা জানো যে এই প্লাজমিড কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হাতিয়ার, কারণ তার মাধ্যমে আমরা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারি। এখন এই প্লাজমিডের মাধ্যমে কিভাবে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স হয় সেটা আমরা দেখব। আমরা প্লাজমিডে যে সমস্ত ডিএনএ পাওয়া যায় আমরা সাধারণত প্লাজমিড ডিএনএ বলি। পাশাপাশি কিন্তু ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে, সেখানেও কি ডিএনএ আছে। আমরা একটু লক্ষ্য করি এই প্লাজমিড কয়েক প্রকার হতে পারে। যেমন এক প্রকারকে আমরা বলি এফ প্লাজমিড, বড় হাতের এফ দিয়ে দেখি, এফ ফর ফার্টিলিটি, একে সেক্স ফ্যাক্টরও বলে। তো এফ প্লাজমিড বা এফ ফ্যাক্টর যখন ব্যাকটেরিয়ামে কনজুগেশনের সময় ডিএনএ ট্রান্সফারের জন্য দায়ী। 1947 সালে বিজ্ঞানী ল্যাডারবার্গ এবং বিজ্ঞানী টটাম ব্যাকটেরিয়ামের কনজুগেশন আবিষ্কার করেন এবং ওনারাই আবিষ্কার করে নোবেলও পেয়েছিলেন। বিষয়টি আমরা একটু দেখি কিভাবে উত্তরাধিকারটি ঘটে থাকে। কনজুগেশন কালে আমরা জানি কনজুগেশন টিউব সৃষ্টি হয়। সাধারণত দাতা থেকে গ্রহিতের দিকে টিউবটা সৃষ্টি হয় এবং এই টিউবটাকে আমরা বলি পিলার। এই টিউবটাকে আমরা পিলার বলি, সিঙ্গলে আমরা পিলি বলি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে আমরা এখানে দেখলাম একটা ডোনার ব্যাকটেরিয়া আছে, একটা রিসিভেন্ট গ্রহিত ব্যাকটেরিয়া আছে। ডোনার ব্যাকটেরিয়া থেকে আমরা দেখলাম যে এখানে আমরা একটা নালী তৈরি হলো, আমরা এই নালীকে আমরা বলছি পিলার। এখন এই ক্লাসের মাধ্যমে আমরা দেখলাম যে এদের মধ্যে কনজুগেশনের না একটা নালীর সৃষ্টি হলো, যোগাযোগকারী অবস্থা সৃষ্টি হলো। সেখান থেকে দেখো তোমরা পরবর্তীতে প্লাজমিড ফ্যাক্টরটি যেটা আছে সেটা রিসিপিয়েন্টের মধ্যে, গ্রহিতার মধ্যে প্রবেশ করছে। একইভাবে আমরা দেখলাম 3 নম্বরে দেখলাম প্লাজমিডের কিছু অংশ সেখানে কি ট্রান্সফার হলো। আর 4 নম্বর যখন তারা সেপারেট হয়ে গেল তখন আমরা দেখলাম
রিসিপিয়েন্টের মধ্যে এফ প্লাজমিড প্রবেশ করবে এবং তখন আমরা এফ ফ্যাক্টর দুটিতেই অবস্থান দেখলাম। এই যে একটার মাধ্যমে, একটা ডোনারের মাধ্যমে রিসিপিয়েন্টে এই যে প্লাজমিড বস্তুগুলো প্রবেশ করলো, প্রবেশ করার পরে রিসিপিয়েন্ট যখন প্লাজমিড পেল, তখন প্লাজমিডের বৈশিষ্ট্য তার মধ্যে কি উত্তরাধিকার সূত্রে পেল। এই বৈশিষ্ট্যটি কিন্তু আমরা দেখলাম ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বহির্ভূত, কার মাধ্যমে? প্লাজমিড। এই জন্য আমরা একে বলি আদিতোষীদের মধ্যে বহির্নিউক্লিয় উত্তরাধিকার। তো আমরা যেখানে এফ প্লাজমিডের মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করলাম। এফ ফ্যাক্টর আমরা জানি যে সাধারণত এফ ফ্যাক্টরগুলো কোষের কয়েকটি স্থানে, যে কোনো স্থানে এটা অঙ্গীভূত হতে পারে। এফ ফ্যাক্টরের অঙ্গীভূতের জন্য আমরা জানি যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএনএ সিকোয়েন্সের মধ্যস্থতায় হয়ে থাকে। সাধারণত আমরা যখন অঙ্গীভূত হয় এফ ফ্যাক্টর, তখন তো আমরা বলি হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন, এর মাধ্যমে এটা হয়ে থাকে। তো আমরা দেখলাম যে প্লাজমিডের মাধ্যমে দাতা ব্যাকটেরিয়া থেকে গ্রহিত ব্যাকটেরিয়ার মধ্যে সাধারণত আমরা প্লাজমিড বস্তুটা কি এখানে ট্রান্সফার হলো, এবং আমরা এই ধরনের প্লাজমিডকে ফার্টিলিটি বা সেক্স প্লাজমিডও বলি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে দেখিয়েছি যে কিভাবে প্লাজমিডের উত্তরাধিকার হলো। এখন আমরা বেশ কিছু পার্থক্য আমরা এখানে দেখব। মেইনলি দুটো পার্থক্য দেখো, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এবং ক্রোমোজোমাল ইনহেরিটেন্স তুলনা। এটা তোমাদের পরীক্ষায় আসে এবং এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে আমরা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলতে আমরা বুঝলাম যে সাধারণত সাইটোপ্লাজমে বিদ্যমান প্লাজমা জিন বা বিভিন্ন কোষ সংবাদের মাধ্যমে বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় কি স্থানান্তরিত হয়। আর নিউক্লিয়ার ইনহেরিটেন্স আমরা যেটা জানি, সেখানে আমরা বললাম যে নিউক্লিয়াসে বিদ্যমান ক্রোমোজোমে যে জিন বা ডিএনএ থাকে, তার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় যায়। এখন এই সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের যে উত্তরাধিকার, এটা মূলত ম্যাটারনাল, ডিম্বাণুকেন্দ্রিক হয়ে থাকে। এবং নিউক্লিয়ার আমরা দেখলাম বোধ ম্যাটারনাল এবং প্যাটার্নাল, মাতা এবং পিতা উভয় এটার মাধ্যমে এটা সঞ্চালিত হয়ে থাকে। কারণ আমরা জানি যে গ্যামেট সেল এসে কিন্তু জাইগোট তৈরি হয়। আমরা জিনের ক্ষেত্রে দেখলাম সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে এখানে যে জিন আছে, সাধারণত এগুলো আমরা বললাম নন ক্রোমোজোমাল ডিএনএ জিন, কারণ এই জিনগুলো সাধারণত থাকে মাইটোকন্ড্রিয়ায় বা প্লাজমিডে। কিন্তু নিউক্লিয়ার ইনহেরিটেন্সে আমরা বললাম যে ক্রোমোজোমাল ডিএনএর মাধ্যমে এগুলো বংশ পরম্পরায় সঞ্চালিত হয় এবং এই বৈশিষ্ট্যগুলো সাধারণত নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো থাকে। এখন এই সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স তোমরা লক্ষ্য করো, এটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে ফলো করে। নিউক্লিয়ার ইনহেরিটেন্স কিন্তু মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে ফলো করে। নাম্বার অফ জিন, সাধারণত সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে খুব কম সংখ্যক জিনের এখানে ক্রিয়া থাকে, কিন্তু নিউক্লিয়ার ইনহেরিটেন্সে অনেক জিনের কি সবার, এবং সেখানে কি জিনের ক্রিয়া থাকে। মূলত বংশগতির মূল ধারক এবং বাহক কিন্তু নিউক্লিয়ার ডিএনএ। আমরা সাইটোপ্লাজমের মাধ্যমে প্রতিবারী বৈশিষ্ট্যকে আমরা জানতে পারি। একইভাবে এটাকে আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। যদি কখনো এরকম প্রশ্ন করে চলে আসে যে মেন্ডেলি এবং নন মেন্ডেলি ইনহেরিটেন্সের মধ্যে পার্থক্য করা, তাহলে আমরা মেন্ডেলি ইনহেরিটেন্স যেটা, সেখানে আমরা বললাম যে নিউক্লিয়ার জিন, এবং নন মেন্ডেলি জিন যেটা, সেখানে হলো প্লাজমা জিন। তারপরে আমরা বললাম এখানে নির্দিষ্ট সেগ্রিগেশন প্যাটার্ন আছে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সেগ্রিগেশন প্যাটার্ন নাই। রেসিপ্রোকাল ক্রসে আমরা কোনো এখানে সাধারণত পার্থক্য খুঁজে পাই না। জানো মেন্ডেলের যে বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, সেখানে আমরা ওই যে গিনিপিগের কালো বন্ধুর সাথে সাদা, বা আমরা অ্যালবিনো যে ক্রস করেছিলাম 3:1 পেয়েছিলাম আমরা। হ্যাঁ, যদি সেখানে পিতা মাতা চেঞ্জ করি, রেসিপ্রোকাল ক্রস করে একই বৈশিষ্ট্য পেয়েছিলাম, কিন্তু নন মেন্ডেল রেসিপ্রোকাল ক্রস করলে বৈশিষ্ট্যগুলো কি চেঞ্জ হয়, কারণ এটা ম্যাটারনাল ইনহেরিটেন্স। তারপরে আমরা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের যে জিনগুলো আছে, সেগুলো সাধারণত এখানে যদি আমরা ম্যাপিং করি, এটা খুব দুরূহ বা দুঃসাধ্য ব্যাপার। কিন্তু আমরা যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা জানি লিঙ্ক জিন ক্রসিং ওভারের উপরে ভিত্তি করে আমরা খুব সহজেই কি এখানে আমরা ম্যাপিং করতে পারি। তাহলে আমরা আজকে